ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা। প্রত্যেকবারের মতো আমাদের মধ্যশিক্ষা পর্ষদে বারবারই কিছু না কিছু পরিবর্তন সিলেবাসে আনা হচ্ছে। তো এবারেও একটা পরিবর্তন আনা হয়েছে, যেহেতু তোমরা সেমিস্টার সিস্টেমের নতুন করে আবার পরীক্ষা দেবে সেমিস্টার সিস্টেম অনুযায়ী। এবং থার্ড সেমিস্টারে আমাদের একটা নতুন শর্ট স্টোরি অ্যাড হয়েছে, যার নাম তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, দ্য বেট বাই অ্যান্টন চেকভ। এবার এটা পড়ার আগে আমাদের কিছু জিনিস জেনে রাখা দরকার। সে যে কোনো জিনিসই হোক না কেন, ছোট গল্প, কবিতা, গদ্য যাই হোক না কেন, সেটার আগে আমাদের কবি পরিচিতি বা অথারের সম্বন্ধে কিছু জানা দরকার। মানে এখানে দেখতে পাচ্ছ এই স্ক্রিনে অ্যান্টন চেকভের ছবি দেওয়া আছে, এবং সেই সঙ্গে নিচের দিকে একটা কবি পরিচিতি বা অথারের ডিটেলস দেওয়া আছে। যেমন এখানে অ্যাবাউট দ্য অথর। তো প্রথমে অ্যান্টন চেকভ কে ছিলেন? অ্যান্টন চেকভ ওয়াজ আ রাশিয়ান প্লেরাইট। অর্থাৎ অ্যান্টন চেকভ ছিলেন একজন রাশিয়ান প্লেরাইট অ্যান্ড আ শর্ট স্টোরি রাইটার, considered one of the greatest writers of late 19th and 20th centuries. তিনি একজন রাশিয়ার প্লে রাইট ছিলেন। এবার প্লে রাইটের বাংলা আমাদের জেনে রাখা দরকার। প্লে রাইট মানে হচ্ছে নাট্যকার, উনি নাটক লিখতেন। অ্যান্ড শর্ট স্টোরি রাইটার, যিনি ছোট গল্পও লিখতেন, কনসিডার্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার্স অফ দ্য লেট 19th সেঞ্চুরি অ্যান্ড আর্লি 20th সেঞ্চুরিজ। অর্থাৎ তিনি 19 শতকের শেষের দিকে লেখালেখি করতেন, এবং সেই সময় তাকে একটা অগ্রগণ্য রাইটার হিসেবে কনসিডার করা হতো। এবং তাছাড়াও তিনি 20th সেঞ্চুরির প্রথম দিকে খুব জনপ্রিয় হয়ে উঠেছিলেন। His works are known for their subtle character development, poignant observations of human nature, অলসো আ ব্লেন্ড অফ হিউমার অ্যান্ড মেলানকলি। তার মানে তার যে লেখাগুলো ছিল সেখানে মানুষের যে প্রকৃতি, অর্থাৎ মানুষের জীবনে কি ধরনের পরিবর্তন আসে, তারা আহ নিত্য দৈনন্দিন জীবনে কিভাবে কি করে না করে সেগুলো আমরা জানতে পারি। এছাড়াও তিনি আরো তার বিষয়বস্তুর মধ্যে কি কি রাখতেন, সেগুলো হচ্ছে যে তিনি আহ কি করতেন, ব্লেন্ড অফ হিউমার অ্যান্ড মেলাঙ্কলি। তার মানে তার লেখনীর মধ্যে আমরা শুধুমাত্র যে একদিক থেকে হাসি, হাস্য, কৌতুক দেখতে পাবো সেটাই নয়, তার সঙ্গে তিনি একটা মেলাঙ্কলিক টোন। এবার মেলাঙ্কলি মানে কি? মেলাঙ্কলি মানে হচ্ছে যে আমরা যখন আহ কোনো কিছুর মধ্যে একটা আবেগ এবং সেটার মধ্যে আমরা একটা ইমোশন যোগ করি, যেটার মধ্যে দুঃখ, কষ্ট সবই মিশ্রণ থাকে, সেইটাকে আমরা এক কথায় মেলাঙ্কলি বলে থাকি। এবার তিনি এই জিনিসটা খুব ভালো করে করতেন। Chekhov's writing often explored themes of social isolation. অর্থাৎ তার লেখনীর মধ্যে আমরা একটা জিনিস আরো দেখতে পেতাম, যে সমাজে পিছিয়ে থাকা লোকজন তারা কিভাবে সমাজের মূল স্রোত থেকে বেরিয়ে যাচ্ছে। আইসোলেশন মানে কি? যে মূল স্রোত থেকে বাইরে বেরিয়ে যাওয়া, একাকিত্বের মধ্যে থাকা। সে আইসোলেশন এর মধ্যে কিভাবে তিনি লোকজনদের যে থাকার ব্যাপারটা সেটা তিনি তুলে ধরেছিলেন। অ্যান্ড দ্য কমপ্লেক্সিটিস অফ হিউম্যান রিলেশনশিপ। আজকালকার দিনে সবাই তো দেখতেই পাচ্ছ যে মানুষের কত রকমের ডিফারেন্সেস থাকে। সেরকমই মানুষের সম্পর্কের জটিলতা, কমপ্লেক্সিটিস গুলো তিনি তার লেখার মধ্যে তুলে ধরতেন। হি ইজ আ মাস্টার অফ দ্য শর্ট স্টোরি ফর্ম। তো তিনি লেখনীর মধ্যে তো অনেক কিছু লিখতেন, কিন্তু তার সবথেকে জনপ্রিয় তার যেটার মাধ্যমে তিনি পেয়েছিলেন সেটা হচ্ছে ছোট গল্প বা শর্ট স্টোরি। Known for his economic language and ability to create vivid and memorable characters in just few pages. আমরা অনেক ধরনের কবি, লেখক দেখতে পাই যারা অনেক ধরনের চরিত্র, ক্যারেক্টার্স তৈরি করেন। কিন্তু তাদের মধ্যে কেউ জনপ্রিয় হয়ে ওঠে, কেউ জনপ্রিয় হয়ে ওঠে না। কোনো ক্যারেক্টারের জনপ্রিয়তা পেতে অনেক সময় লাগে, আবার কেউ আবার খুব সহজেই জনপ্রিয়তা পেয়ে যায়। তো অ্যান্টন চেকভ ছিলেন এমন একজন অথার, তিনি কি করতেন, যে খুব সহজভাবে, সহজ ভাষায় নিজের চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে পারতেন, এবং সেটা কিভাবে? ইন জাস্ট আ ফিউ পেজেস। তো সেই ফিউ পেজেস এর মাধ্যমে তিনি এটাকে খুব অনায়াসেই করে তুলতে পারতেন, যেটা আমরা দেখতে পাই।
তো এটা তো জানলাম আমরা অ্যাবাউট দ্য অথর সম্পর্কে। এবার অ্যাবাউট দ্য টেক্সট। অর্থাৎ আমরা যখন কোনো একটা টেক্সট পড়ি তার আগে ইন আ নাটশেল কিছু সামারাইজ করা থাকে। এবার তোমাদের যেটা নতুন করে পর্ষদ থেকে দেওয়া হয়েছে সেই বইটাতে আমরা দেখতে পাবো যে অ্যাবাউট দ্য অথর এর পর অ্যাবাউট দ্য টেক্সট এরও একটা অপশন আছে, যেখানে তিনি যেখানে এখানে বেট যে কোনো টেক্সটের সম্বন্ধে বলা যেতে পারে। যেমন এখানে বেট সম্বন্ধে আমরা দেখতে পাচ্ছি, দ্য বেট এক্সপ্লোরস সেভারাল কমপ্লেক্স থিমস। অর্থাৎ যে কোনো জিনিসের, সেটা নাটক, কবিতা, ছোট গল্প, নভেল, উপন্যাস, এই সমস্ত জিনিসগুলোতে কিছু থিমস থাকে। থিমস মানে কি, তার কিছু বক্তব্য, যে জিনিসগুলো আমরা বিষয়বস্তু, যে ধ্যান ধারণা, সেগুলো আমরা দেখতে পাই। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, দ্য বেট এক্সপ্লোর সেভারাল কমপ্লেক্স থিমস ইনক্লুডিং দ্য নেচার অফ ফ্রিডম, দ্য মিনিং অফ লাইফ, দ্য ভ্যালিউ অফ ম্যাটেরিয়াল ওয়েলথ। তো তার আগে আমরা বলে রাখি যে তিনি তো মানুষের রিলেশনশিপ নিয়ে, মানুষের নেচার নিয়ে আলোচনা করতেন। সেটা করতে গিয়ে তিনি আরো কিছু ইনক্লুড করেছেন তার মধ্যে। যেমন তার মধ্যে একটা জিনিস হচ্ছে নেচার অফ ফ্রিডম। মানুষের জীবনে ফ্রিডম মানে কি, স্বাধীনতা। তো স্বাধীনতার কতটা ভূমিকা থাকে সেটা তিনি এটার মাধ্যমে তুলে ধরেছেন, বেটের মাধ্যমে। দ্য মিনিং অফ লাইফ অ্যান্ড দ্য ভ্যালু অফ ম্যাটেরিয়াল ওয়েলথ। তো মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের কাছে তার জীবনে একটা নির্দিষ্ট অর্থ, মানে থাকে। সেই মানেটা সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জও হতে থাকে। তো সেই মানেটা তিনি তুলে ধরেছেন এই বেটের মাধ্যমে। অ্যান্ড দ্য ভ্যালু অফ মেটেরিয়াল ওয়েলথ, এবং সেই সঙ্গে সঙ্গে মানুষের জীবনে যে একটা বাস্তবতা, সেই বাস্তবের লাইফে অর্থের কতটা ভূমিকা, সম্পত্তির কতটা ভূমিকা, সেটাও তিনি তুলে ধরেছেন, যেটা আমরা গল্প পড়লে বুঝতে পারবো। The story raises questions about what truly constitutes a fulfilling existence. কোনো একটা নাটক, কোনো একটা গল্প, যাই কিছু হোক না কেন, সেটা পড়ার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে জিনিসটা কতদূর কি এগোচ্ছে। অর্থাৎ মানুষের জীবনে আমরা তো কোনো না কিছু কিছু না কিছু ভাবে কিছু করেই থাকি। তো সেই ক্ষেত্রে সেই গল্পটা কিভাবে মানুষের এক্সিস্টেন্স মানে কি, তার যে বাস্তব পরিস্থিতিতে নিজের অস্তিত্ব, সে অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য যা যা করতে হয় সেটা আমরা করে থাকি। তো সেই স্টোরিটাতে এই কোয়েশ্চেন্স গুলো তুলে ধরছেন তিনি, যে কিভাবে মানুষের জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কি কি প্রশ্ন মানুষের জীবনে উঠে আসে। Is it physical freedom, intellectual pursuit, or the accumulation of riches? এটা কি শুধুমাত্র ফিজিক্যাল ফ্রিডম, অর্থাৎ দৈহিক কিছু একটা স্বাধীনতা, যেটা আমরা শুধুমাত্র নিজেদেরকে স্বাধীন করার জন্যই করে থাকি, নাকি ইন্টেলেকচুয়াল পারস্যুট, সেটা কি আমাদের জ্ঞানের সঞ্চারের জন্য, অর দ্য অ্যাকিউমুলেশন অফ রিচেস, বা শুধুমাত্র ধনসম্পত্তি বাড়ানোর জন্য বা অর্জন করার জন্যই হয়ে থাকে? Jacob uses the extreme situations of Bate to examine the psychological impact of isolation. আইসোলেশনের মানেটা আগেও বলেছি। আইসোলেশন মানে হচ্ছে আমরা যখন কোনো কিছু থেকে দূরে থাকি, অর্থাৎ একাকিত্বে জীবন কাটাই, তখন সেটাকে বলা হয় আইসোলেশন। সো সেই আইসোলেশনের কথাটা তিনি তুলে ধরেছেন, যে কিভাবে মানুষকে সাইকোলজিক্যালি, অর্থাৎ মানসিক দিক থেকে আইসোলেশনটা কতটা প্রভাব ফেলে থাকে, অ্যান্ড দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ নলেজ। এবং সেই ক্ষেত্রে নলেজের বা জ্ঞানের মানুষের পরিবর্তনে, সাময়িক পরিবর্তন বা যেটা আমরা চিরন্তন বা চিরস্থায়ী পরিবর্তনের কথা বলে থাকি, সেটার পরিবর্তনটা কিভাবে আসে সেটা আমরা এটার মাধ্যমে দেখতে পাই। The story also delves into the themes of pride, regret, and ultimate contempt for worldly possessions when faced with existential questions. এই স্টোরিটা শুধুমাত্র যে মানুষের একটা জিনিসই, একটা দিকই তুলে ধরছে সেটা নয়। মানুষের জীবনে যত রকমের শেডস থাকে, মানে ধরন থাকে, যেটা আমাদের মানুষ হিসেবে প্রত্যেক দিন ফেস করতে হয়, সেটা সেটা যে কোনো জিনিস হতে পারে। যেমন এখানে যেটা বলছে যে দ্য স্টোরি অলসো ডেলস ইনটু দ্য থিমস অফ প্রাইড, অর্থাৎ মানুষের গর্ব, অর্থাৎ জীবনে মানুষ কিভাবে গর্বিত হয়ে থাকে, অর্থাৎ তার মানুষের কি নিয়ে গর্ব, সেই সমস্ত জিনিস, রিগ্রেট, অনুশোচনা, অ্যান্ড দ্য আল্টিমেট কন্টেম্প ফর ওয়ার্ল্ডলি পজিশনস। এছাড়াও কিছু কিছু মানুষ থাকে যেটা জাগতিক জিনিস থেকে বা
বা পার্থিব জিনিস থেকে দূরে থেকে নিজেকে অন্য লেভেলে নিয়ে যায়, যে যাদের এই জগতের প্রতি কোনো মোহমায়া থাকে না, তারা কিভাবে আহ এইটাকে ঘৃণা করে বা এইটাকে ত্যাগ করতে পারে, ওয়ার্ল্ডলি জিনিসপত্রকে, অর্থাৎ বাস্তবিক যে আমাদের পৃথিবীর জিনিসপত্র সেগুলোকে অনায়াসে ত্যাগ করতে পারে, সেটাও তিনি তুলে ধরেছেন কোয়েশ্চেন্স এর মাধ্যমে। তো এখানে আমরা তো এখনো পড়িনি, তো এখানে আমরা যখন পড়বো তখন দেখতে পাবো কিছু কিছু চরিত্রের কথা। তার মধ্যে একজন চরিত্র হচ্ছে দ্য ব্যাংকার। যে ব্যাংকারের লাইফের যে চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ হিজ লাইফ থ্রু ডিফিকাল্টিজ অ্যান্ড থ্রু সার্টেন স্টেজেস অফ লাইফ, সেটা আমরা দেখতে পাবো যখন গল্পটা পড়বো। তো এখানে ইন আ নাটশেল বলা আছে, দ্য ব্যাংকার্স ইনিশিয়াল অ্যারোগেন্স, ঔদ্ধত্য, and the lawyer's acceptance of bait both stem from a certain kind of pride. মানুষের জীবনে কেউ অর্থের দিক থেকে অনেক উঁচুতে থাকতে পারে বা নিচেতেও থাকতে পারে। গরিব দরিদ্র প্রত্যেক মানুষের মনে কিছু না কিছু কোয়ালিটিস থাকে, তার মধ্যে অ্যারোগেন্সটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। ব্যাংকার থেকে লয়ারের টাকা পয়সা কম থাকলেও তার মধ্যেও একটা প্রাইড কাজ করছিল, যেটার মাধ্যমে তারা একটা বেট বা বাজি ধরতে সম্মতি দেয়। তো এখানে ব্যাংকারের ইনিশিয়াল অ্যারোগেন্স ছিল এবং লয়ারের অ্যাকসেপ্টেন্স অফ দ্য বেড বোথ স্টেম ফ্রম আ সার্টেন কাইন্ড অফ প্রাইড, মানে দুজনেরই একটা গর্ববোধ কাজ করছিল, একটা অহংকার কাজ করছিল, যেটার মাধ্যমে তারা একটা দুজনের মধ্যে মিউচুয়াল বেটের মধ্যে, বাজির মধ্যে আসে, which is ultimately challenged and overturned by the lawyer's profound transformation. কিন্তু গল্পের স্রোত যেদিকে বয়ে যায় সেই অনুযায়ী আমরা দেখতে পাই যে লয়ারের কিন্তু পরিবর্তন আসে। সে কিভাবে প্রথমে যেভাবে স্টার্ট করেছিল সেখান থেকে তার ওভার টার্ন কিভাবে হয় বা প্রোফাউন্ড ট্রান্সফরমেশন কিভাবে হয় সেটা আমরা দেখতে পাই। The story leaves the reader pondering the true meaning of happiness and the sacrifices people make in its pursuit. আমাদের যে কোনো ব্যক্তি, সে যে কোনো প্রফেশনাল হতে পারে, যেমন আমরা স্টুডেন্ট হিসেবে হ্যাপিনেস খোঁজার চেষ্টা করি, সেটা কিসের মাধ্যমে, ইন টার্মস অফ গেটিং মার্কস, ঠিকঠাক মার্কস তোলার ক্ষেত্রে, কোনো একটা জায়গায় স্টাবলিশ হওয়ার ক্ষেত্রে। আবার কেউ কেউ কোনো রাস্তার ধারে কোনো গরিব মানুষ যারা ভিক্ষা করে খায়, তারাও নিজেদের ক্ষেত্রে নিজেদের লাইফের মিনিংটা খুঁজে পায়, সে তাদের ক্ষেত্রেও সেই সুখটা বা হ্যাপিনেসটা অন্যরকম একটা পর্যায়ে নিয়ে যায়। তো প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু ক্ষেত্রে হ্যাপিনেস অন্যভাবে কাজ করে এবং সেই হ্যাপিনেসের মাধ্যমটাও বিভিন্ন ধরনের হতে পারে। তো এই স্টোরিটাতে যেটা আমরা দেখবো, দ্য স্টোরি লিভস দ্য রিডার পন্ডারিং। পন্ডারিং মানে কি, কোনো কিছুর আহ চিন্তা ভাবনা করা, অনেকক্ষণ ধরে কোনো কিছু নিয়ে গভীর আলোচনা করা বা ভাবা। তো সেই কি সম্বন্ধে ভাবা, দ্য ট্রু মিনিং অফ হ্যাপিনেস অ্যান্ড দ্য স্যাক্রিফাইসেস পিপল মেক ইন ইটস পারস্যুট। অর্থাৎ মানুষ কোনো হ্যাপিনেস, আল্টিমেট সুখ পেতে গিয়ে কি কি জিনিসগুলো স্যাক্রিফাইস করে থাকে সেগুলো আমরা দেখতে পাই। তো এই ছিল দ্য ইন আ নাটশেল দ্য স্টোরি অফ দ্য টেক্সট। এবার মেন গল্পে আসা যাক। এবার গল্পটা আমরা যখন শুরু করব তখন সেই অনুযায়ী আমরা প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা লাইনের বাংলা মানে করতে করতে যেতে পারি, কিন্তু শুধুমাত্র বাংলা মানে জানলেই তো হবে না, তার সঙ্গে আমাদের মেইন থিমস গুলো ইংলিশটাও কিছুটা জানতে হবে। তো শুরু করা যাক। It was a dark autumn night. The old banker was waking up and down his study and remembering how 15 years before he had given a party one autumn evening. অর্থাৎ প্রথমেই আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের যিনি মেইন স্টোরি স্টোরির যে প্রোটাগনিস্ট, বা প্রোটাগনিস্ট মানে কি মেন হিরো, হিরো ঠিক বলা যাবে না, এখানে চরিত্র। তো সেই চরিত্রটা ইজ ডুইং সামথিং, কি করছে সে? ইট ওয়াজ, প্রথমে স্টোরিটা কি বলছে, একটা গল্পের ওপেনিংটা হচ্ছে একটা শরৎকালের অন্ধকার রাত্রিতে। সে অন্ধকার রাত্রিতে তিনি দেখাচ্ছেন যে দ্য ওল্ড ব্যাংকার, অর্থাৎ একজন বৃদ্ধ ব্যাংকার, ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি, তার পড়ার ঘরে পায়চারি করছেন।
এদিকে ওদিকে যাচ্ছেন। তো আমরা প্রথমে দেখছি কি এখানে স্টাডি কথাটা কিন্তু স্টাডি রুম বলা যাবে না, স্টাডি রুম আমরা বলে থাকি মাঝে মধ্যে, যেটা ভুল কথা। যেমন আমরা কোনো ক্ষেত্রে কিচেন রুম বলি, কিন্তু কিচেন রুমটা আসলে কথাটা ঠিক নয়। আমাদের কি বলা উচিত? কিচেন। সেরকমই আমাদের স্টাডি রুম না বলে কি বলা উচিত? স্টাডি। And remembering how 15 years before he had given a party one autumn evening. তো সেই ব্যাংকার কি করছেন? হাঁটতে হাঁটতে এবার এদিকে ওদিকে পায়চারি করতে করতে ভাবছেন স্টাডির মধ্যে, পড়ার ঘরের মধ্যে, যে 15 বছর আগে তিনি কি করেছিলেন? তিনি একটা পার্টি দিয়েছিলেন। সেই পার্টিটা একদিন সন্ধ্যেবেলায় দিয়েছিলেন, শরতের সন্ধ্যেবেলায়। There had been many clever men there. সেখানে কোন ধরনের মানুষ ছিল? সেখানে অনেক বুদ্ধিমান ব্যক্তি উপস্থিত ছিলেন। And there had been interesting conversation. সেখানে অনেক আকর্ষণীয় conversation মানে কি? কথোপকথন। সেই আকর্ষণীয় কথোপকথন শোনা যাচ্ছিল। তার মানে এটা শুরু হচ্ছে অনেক দিন আগের ঘটনা, যেটাতে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাচ্ছি যে ওল্ড ব্যাংকার মনে মনে অনেক দিনকার আগেকার ঘটনা ভাবছে। কতদিন আগেকার? 15 বছর আগেকার। সেই 15 বছরে কি হয়েছিল? তিনি একটা পার্টি দিয়েছিলেন এবং সেই পার্টিতে অনেক ধরনের লোকজন এসেছিল যারা খুব বুদ্ধিমান, এবং সেখানে অনেক ধরনের ইন্টারেস্টিং আকর্ষণীয় কনভারসেশন, আলোচনা চলছিল। Among other things, they had talked of capital punishment. তো এখানে তো শুধুমাত্র একটা জিনিস আলোচনা হবে না, অনেক ধরনের আলোচনা হচ্ছিল। তার মধ্যে একটা অন্যতম আলোচনা ছিল কি? ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড, বা যেটাকে আমরা বলতে পারি, এখানে দেখো এখানে দেওয়া আছে ডেথ সেন্টেন্স, মানে মৃত্যুদণ্ড। সে মৃত্যুদণ্ড নিয়ে আলোচনা হচ্ছিল। The majority of the guests, among whom were many journalists and the intellectual men, disapproved of the death penalty. মেজরিটি মানে কি? অনেক একটা গ্রুপের মধ্যে যখন বেশিরভাগ জন কোনো কিছু বলে বা রায় দেয় বা সম্মতি দেয়, সেটাকে কি বলা হয়? মেজরিটি। আর মাইনরিটি মানে খুব কম জন। যেমন আমাদের মাইনরিটি মেজরিটির ডিফারেন্স আমরা জানি। দ্য মেজরিটি অফ দ্য গেস্ট, তো ওখানে যতজন অতিথি ছিল তাদের মধ্যে বেশিরভাগ জনই, অ্যামাং হুম ওয়ার মেনি জার্নালিস্ট, সাংবাদিকরা তো সবসময় থাকেই সব জায়গাতে। এবার যেহেতু ব্যাংকার অনেক একটা উচ্চবিত্ত সমাজের মানুষ এবং তিনি খুব জনপ্রিয়, তাই ওখানে জার্নালিস্টরাও ছিল, সাংবাদিকরাও ছিল। অ্যান্ড ইন্টেলেকচুয়াল মেন, এবং সেখানে শুধুমাত্র জার্নালিস্টরাই তো ছিল না, এখানে কি ছিল? অনেক বুদ্ধিজীবী, বুদ্ধিমান মানুষজন ছিলেন। ডিসঅ্যাপ্রুভড অফ দ্য ডেথ পেনাল্টি, তারা কি করছে? তারা বিরোধিতা শুরু করে। ডিসঅ্যাপ্রুভড মানে কি? বিরোধিতা করা। তারা ডিসঅ্যাপ্রুভ অফ দ্য ডেথ পেনাল্টি, সে মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছিলেন। They considered that form of punishment out of death immoral and unsuitable for Christian state. তারা কি বলেন? তারা বলেন এটা হচ্ছে একটা অনৈতিক, ইমোরাল, আউট অফ ডেট মানে কি? যেটা অনেক সেকেলে, মানে অনেক আগেকার মানধাতা আমলের যুগের, যেটা এখন আর চলে না। অ্যান্ড আনসুটেবল ফর ক্রিশ্চিয়ান স্টেটস, এবং সেটা আমাদের খ্রিস্টান রাষ্ট্রের, খ্রিস্টান মানে কি? যীশু খ্রিস্ট অনুগামীদের খ্রিস্টান বলা হয়। সে খ্রিস্ট ধর্মানুরাগীদের যে রাজ্য, সেখানে এই প্রথাটা আর চলে না। In the opinion of some of them, the death penalty ought to be replaced everywhere by imprison for life. তার এটাও বলেন যে এই যে মৃত্যুদণ্ড, সেটাকে আমাদের রিপ্লেস করতে হবে, পরিবর্তন করতে হবে। কিসের মাধ্যমে? সব জায়গায় পরিবর্তন করতে হবে। কিসের মাধ্যমে? বাই ইমপ্রিজন ফর লাইফ। সে ইমপ্রিজন ফর লাইফ মানে কি? যাবজ্জীবন কারাদণ্ড। আমরা এখন দেখতে পাই যে এখন মানুষকে বলা হয় না যে জেলে পাঠানো হচ্ছে, কি বলা হয়? সংশোধনাগারে পাঠানো হচ্ছে। অর্থাৎ মানুষটাকে ওখানে পাঠানো হচ্ছে যাতে সে সংশোধন হয়ে আসতে পারে, এবং তাকে সহজে মৃত্যুদণ্ড দেওয়া হয় না। তো সেরকমই then in the opinion of some of them, the death penalty ought to be replaced everywhere by imprisonment for life. তার মানে প্রত্যেকটা জায়গায় কি করতে হবে? মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড চালু করা উচিত। এইটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফের মেন জিনিস। এরপর আমরা কনভারসেশন গুলো দেখতে পাবো। I don't agree with you.
কি বলছে? আই ডোন্ট এগ্রি উইথ ইউ, সেড দেয়ার হোস্ট দ্য ব্যাংকার। হোস্ট মানে কি, যে পার্টিটা থ্রো করেছিল, পার্টিটা যে পরিচালক তাকে হোস্ট বলা হয়, এবং হোস্টটা যেহেতু ব্যাংকার ছিলেন তাই তিনি কি বলছেন? আই ডোন্ট এগ্রি উইথ ইউ, আমি তোমাদের সঙ্গে একমত নই। I have not tried either the death penalty or imprisonment for life. উনি আরো কি বলছেন? যে আমি কখনো এটার অভিজ্ঞতা আমার হয়নি। আমি জীবনে কখনো ডেথ পেনাল্টি পাইনি, মৃত্যুদণ্ডও পাইনি, imprisonment for life অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডও পাইনি। But if one may judge a priori, priori মানে কি, এখানে দেখো টু, এখানে যে মার্কসটা দেওয়া আছে অর্থাৎ এটাকে বলা হয় কি, নোট, ওয়ার্ড নোট। তো ওয়ার্ড নোটটা এখানে নিচের দিকে দেওয়া আছে। ইট ইজ আ ল্যাটিন টার্ম, মিনস উইদাউট এম্পিরিক্যাল এভিডেন্স। এম্পিরিক্যাল এভিডেন্স মানে কি? এম্পিরিক্যাল কথাটার মানে হচ্ছে অভিজ্ঞতা, অর্থাৎ অভিজ্ঞতার ভিত্তিতে যেটা পাওয়া যায় না সেটাকে উনি বিশ্বাস করেন না, তাই তিনি কখনো এই অভিজ্ঞতাটা করেননি, তাই তিনি এটা মানবেন না। দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল অ্যান্ড মোর হিউম্যান দ্যান imprisonment ফর লাইফ। তিনি মনে করেন যে আমার আহ, কাছে, অর্থাৎ তার কাছে মৃত্যুদণ্ড একটা মানুষকে যেটা সঙ্গে সঙ্গে হত্যা করে দেয় সেটা বেশি উপযোগী, কার থেকে? সারা জীবনের ইমপ্রিজনমেন্ট বা জেল থেকে। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস আ ম্যান অ্যাট ওয়ান্স। ক্যাপিটাল পানিশমেন্টের কথাটা আমরা আগে দেখেছি, ডেথ সেন্টেন্স, অর্থাৎ মৃত্যুদণ্ড একটা মানুষকে কি করে, একবারে মেরে ফেলে। বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি। যাবজ্জীবন কারাদণ্ড তাকে স্লোলি স্লোলি অর্থাৎ আস্তে আস্তে ধীরে ধীরে হত্যা করতে থাকে, তিলে তিলে শেষ করতে থাকে। Which executioner is the more human, he or who kills you in a few minutes, or he who drags the life out of you in the course of many years? তার মতে কে বেশি ভালো, কে মানুষকে বেশি কষ্ট দিচ্ছে বা কে কম দিচ্ছে সেটা আমরা জানতে পারবো কিভাবে? যে এখানে which executioner is more human, তিনি বলছেন কে, কে সব থেকে বেশি মানবিক। কোনটা মানবিক? জল্লাদটা, যে নাকি হু কিলস ইউ ইন আ ফিউ মিনিটস, যে একবারে কিছু মুহূর্তের মধ্যে, কিছু মিনিটের মধ্যে তোমাকে হত্যা করে ফেলে, নাকি সেই মানুষটা, or he who drags the life out of you in the course of many years, নাকি সে ভালো যে তোমার জীবনটাকে বছরের পর বছর নিংড়ে নিংড়ে শেষ করে? তখন একজন বলছেন তাদের মধ্যে থেকে, বোথ আর ইকুয়ালি ইমোরাল। শুধুমাত্র যে একবারে শেষ করে বা ধীরে ধীরে শেষ করে কেউই নয়, তারা দুজনেই অনৈতিক। অবজার্ভ ওয়ান অফ দ্য গেস্ট, অতিথিদের মধ্যে একজন মন্তব্য করলো। ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট, কারণ তাদের তো একটাই উদ্দেশ্য। কি উদ্দেশ্য? টু টেক অ্যাওয়ে লাইফ, জীবন ছিনিয়ে নেওয়া। দ্য স্টেট ইজ নট গড, রাষ্ট্র তো আর ঈশ্বর নয়। এবার স্টেট মানে আমরা কি জানি? রাজ্য। এবার সেখানে যে ক্রিশ্চিয়ানিটিতে যে স্টেটস গুলো, সেই রাষ্ট্রগুলো কি বলছে? দিস দিস স্টেট ইজ নট গড। গড মানে ঈশ্বর, তো সেই স্টেট হচ্ছে ঈশ্বর নয়। ইট হ্যাজ নট দ্য রাইট টু টেক অ্যাওয়ে হোয়াট ইট ক্যানট রিস্টোর ওয়েন ইট ওয়ান্টস টু। তার মানে তার কোনো অধিকারই নেই সেটা ছিনিয়ে নেওয়া যেটা সে দিতেই পারে না। কারণ আমাদের লাইফ কে দিতে পারে? একমাত্র ঈশ্বর ছাড়া কেউ দিতে পারে না। দ্যাটস ওয়াই দ্য স্টেট ইজ নট দ্যাট কাইন্ড অফ আ পার্সোনালিটি হু ক্যান টেক অ্যাওয়ে দ্য লাইফ ফ্রম ইউ। Among the guests was a young lawyer, a young man of 5 and 20, অর্থাৎ তার বয়স হচ্ছে 25, যেটাকে আমরা মাঝে মধ্যে এভাবে লিখতে পারি 5 and 20। 5 and 20 মানে কিন্তু আমরা 50-এর ঊর্ধ্ব বলবো না, এখানে হচ্ছে 25, 5 and 20। তার মানে এখানে একজন ছিলেন অতিথিদের মধ্যে, তিনি পেশায় কি ছিলেন? আইনজীবী, লয়ার। তিনি, তার বয়স ছিল 25 বছর। when he was asked his opinion, যখন তাকে তার মতামত জানতে চাওয়া হলো, he said, তিনি কি বললেন? the death sentence and the life sentence are equally immoral. মানুষের জীবনের মৃত্যুদণ্ড এবং জীবনের যে যাবজ্জীবন যে কারাদণ্ড, সেটা দুটোই একইভাবে সমানভাবে অনৈতিক। But if I had to choose between the death penalty and imprisonment for life, I would certainly choose the second. Second বলতে কোনটা বলা হচ্ছে? Imprisonment for life. তো উনি বলছেন যদি আমাকে বাঁচতে দেওয়া হয়
যে আমি কোনটা নেব, তাহলে আমি নিশ্চিতভাবে সেকেন্ডটা নিতাম। অর্থাৎ কোনটা নিতাম? imprisonment অর্থাৎ যাবজ্জীবন দণ্ডটাই তিনি বেছে নিতেন। To live anyway is better than not at all। তার মানে কি? তিনি বলতে চাইছেন যে মৃত্যুর থেকে তো জীবিত থাকা তো অনেক ভালো। তাই তিনি এটাই বলছেন। এরপর নেক্সট প্যারা। A lively discussion arose। এবার এটা চলতে কি হলো? একটা ডিসকাশন শুরু হলো। উত্তেজনাপূর্ণ একটা আলোচনা শুরু হলো। The banker, who was younger and more nervous in those days, তিনি কি ছিলেন? যে একটু যুবক ছিলেন এবং নার্ভাস ছিলেন। নার্ভাস, এখানে নার্ভাস মানে কি? নার্ভাস মানে মাথা গরম ছিলেন সেই সময়টাতে। Was suddenly carried away by excitement। তিনি উত্তেজিত হয়ে পড়লেন। এই যে কথাবার্তাগুলো চলছিল সেটা দেখে তিনি হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়লেন। He struck the table with his fist and shouted at the young man। তারপর তিনি হাতের মুঠো করে কি করলেন? টেবিলে আঘাত করলেন এবং সেই লোকটিকে বললেন, যুবকটি কোনটা? সেই লয়ারটিকে বললেন, "It's not true। এটা সত্যি কথা নয়। I will bet you 2 millions you wouldn't stay in solitary confinement for 5 years। আমি তোমার সঙ্গে একটা বাজি রাখতে পারি। এই যে আমাদের যেহেতু এই গল্পটার নাম কি? শর্ট স্টোরিটার নাম বেট এবং সেই বেটের টাইটেলটা শিরোনামটা কোথা থেকে এলো? সেই শিরোনামটা এলো এই বেটটা থেকে। অর্থাৎ এই বেটটার মানে কি? যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বেট কথাটা এসেছিল এই জায়গা থেকে যে যখন ওই ব্যাংকারটা লয়ারকে একটা বাজি রাখে। কি বলে? যে "I will bet you 2 millions"। আমি তোমাকে কত দেব? কত টাকা দেব? 2 millions টাকা দেব। 2 millions টাকা মানে কি? 2 millions টাকা মানে হচ্ছে 20 লাখ। অর্থাৎ আমরা জানি 1 millions মানে 10 লাখ, 2 millions মানে 20 লাখ। সেই টাকাটা আমরা দেব। আমি দেব। কে বলছে? ব্যাংকার বলছে, যদি আপনি সলিটারি কনফাইনমেন্টে থাকতে পারেন। সলিটারি মানে কি? নির্জন। সে নির্জন, কনফাইনমেন্ট মানে হচ্ছে কারাগার। সেই কারাগারে যদি আপনি থাকতে পারেন কত বছরের জন্য? ফর 5 years, 5 বছরের জন্য। If you mean that is earnest, said the young man, I will take the bet, but I would stay not 5 but 15 years। কিন্তু অপরদিকে ইয়াং ম্যান অর্থাৎ লয়ারটি বলছে, যদি আপনার সেটাই মনে হয় তাহলে আমি এই বাজিটাতে রাজি আছি, বাট বাজিটা আমি গ্রহণ করছি, বাট আই উড স্টে নট 5 but 15 years। এই লোকটা আবার বেশি উত্তেজিত হয়ে কি বলছে? আমি 5 বছর থাকবো না, আমি 15 বছর থাকবো। 15, ডান। 15 বছর, আচ্ছা ঠিক আছে। ক্রাইড দ্য ব্যাংকার। ব্যাংকার চেঁচিয়ে বললেন, জেন্টলম্যান, আই স্টেক 2 millions। তো তিনি কি করছেন? ওনার সঙ্গে বাজি ধরে সবাইকে বলছেন যে ভদ্রলোকেরা, আমি কিন্তু 2 মিলিয়ন বাজি ধরলাম। এগ্রিড, ঠিক আছে, রাজি। ইউ স্টেক ইউর মিলিয়ন্স অ্যান্ড আই স্টেক মাই ফ্রিডম। আপনি আপনার মিলিয়ন টাকা বাজি রাখুন, আমি আমার স্বাধীনতা বাজি রাখছি। স্টেক মানে কি? বাজি ধরা। said the young man। সেই young manটি বললেন, and this wild senseless bet was carried out। The banker, spoilt and frivolous with millions beyond his reckoning, was delighted at the bet। এই ওয়াইল্ড মানে কি? ওয়াইল্ড মানে এখানে বন্য নয়। ওয়াইল্ড মানে হচ্ছে বেপরোয়া। সেন্সলেস, যার কোনো মানেই নেই, মিনিংলেস, অর্থহীন। বেট ওয়াজ ক্যারিড আউট। বাজিটা ধরা হলো এবং বাস্তবায়ন করা হলো। দ্য ব্যাংকার স্পয়েলড মানে কি? আমরা মাঝে মধ্যে শুনি না, স্পয়েলড ব্র্যাট। স্পয়েলড ব্র্যাট যেমন কথাটা শুনি, মানে একটা বড়লোকের বিগড়ে যাওয়া ছেলে। সেরকম তিনি ছিলেন হঠকারী এবং স্পয়েলড বদমেজাজি হঠকারী ব্যক্তি। উইথ মিলিয়ন্স বিয়ন্ড হিজ রিকনিং। এবং তার যেহেতু অনেক টাকা, মিলিয়ন্স টাকা আছে, ওয়াজ ডিলাইটেড এট দ্য বেট। এই টাকাটা বাজিটা রেখে খুব আনন্দিত হলেন। অ্যাট সাপার হি মেড ফান অফ দ্য ইয়াং ম্যান অ্যান্ড সেড। এবার সাপার মানে কি? রাত্রেবেলার খাবারের সময় তিনি যুবককে মজা করে বললেন, থিঙ্ক বেটার অফ ইট ইয়াং ম্যান। ভালো করে ভেবে দেখো অল্প বয়সী যুবক। ওয়াইল দেয়ার ইজ স্টিল টাইম, এখনো সময় আছে। টু মি 2 মিলিয়ন্স আর ট্রিফল মানে কি? তুচ্ছ জিনিস। আমার কাছে এই 2 মিলিয়ন্সটা, 20 লক্ষ টাকাটা খুবই তুচ্ছ। বাট ইউ আর লুজিং 3 or 4 অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইউর লাইফ।
কিন্তু তুমি তোমার জীবনের 3 থেকে 4 বছর বেস্ট ইয়ার্স নষ্ট করে ফেলবে। I say 3 or 4। আমি 3 থেকে 4 বছর বলছি বিকজ ইউ ওয়ন্ট স্টে লঙ্গার, কিন্তু কারণ আমি জানি তুমি তার থেকে বেশি থাকতে পারবেই না। Don't forget either, you unhappy man, that voluntary confinement is a great deal harder to bear that compulsory। তিনি বলছেন যে এখানে এটাও মনে রাখা দরকার যে আমি যেটা তোমাকে দিতে চলেছি কনফাইনমেন্ট, যেটা নিজে স্বইচ্ছাই কনফাইনমেন্ট, সেটা কিন্তু আরো বেশি কষ্টকর সহ্য করার মতো। দ্য থট দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট টু স্টেপ আউট ইন লিবার্টি অ্যাজ এনি মোমেন্ট উইল পয়জন ইউর হোল এক্সিস্টেন্স ইন প্রিজন, আই এম সরি ফর ইউ। তো তুমি যদি ভেবে থাকো তুমি যে কোনো সময় চল এটাকে এড়িয়ে যেতে পারবে, সেটা কিন্তু নয়। তুমি যে লিবার্টিটাকে অর্থাৎ স্বাধীনতাটাকে ত্যাগ করছো, সেটা কিন্তু তোমাকে ধীরে ধীরে তিলে তিলে শেষ করে ফেলবে, জাস্ট লাইক পয়জন, মানে বিষের মতো। থ্যাংক ইউ, আজকে এটুকুই। পরবর্তী অংশটা আমরা পরের দিন আবার ডিসকাস করব। আমার যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে। এছাড়াও আমি যেহেতু নতুন শুরু করেছি, তাই প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।